মুক্ত পথের রাশিমালা, মুক্ত পথের নাকি গড় মুক্ত পথের? গড় মুক্ত পথের। তাহলে মুক্ত পথ বলে একটা কিছু থাকবে, তারপর আবার তার গড় করব, বুঝছো? এখন আমি যদি একটি পাত্রে গ্যাস নিই, এইরকম একটি পাত্র ধরো, এই পাত্রের মধ্যে যখন গ্যাস তুমি আটকে রাখবে, গ্যাসের এই কণাগুলো র্যান্ডমলি ছুটাছুটি করবে। ছুটাছুটি করলে সব সময় কিন্তু ও ফাঁকা পাবে রাস্তা, তা তো না। আরেকটি গ্যাস অণুর সঙ্গে ওর সংঘর্ষ হতে পারে। এই গ্যাস অণুগুলো দেখো যে আমি যদি এটাকে রেফারেন্স 1 নম্বর কণা হিসেবে বিবেচনা করি, এই কণাটি সোজা সরল রেখায় যাবে কতক্ষণ? যতক্ষণ না ও আরেকজনের সঙ্গে ধাক্কা খাবে। বুঝতে পারছো? এই যেতে গিয়ে দেখা গেল যে এইখানে একটি 2 নম্বর অণুর সঙ্গে সে ধাক্কা খেলো। 2 নম্বর অণুর সঙ্গে ধাক্কা খেয়ে সে হয়তো ধাক্কা খেয়ে এই দিকে চলে আসার সুযোগ পেয়েছে, এদিকে চলে আসছে। এত দূরে এসে ধরো 3 নম্বর অণুর সঙ্গে একটা ধাক্কা খেলো, তারপরে আবার এখানে ধাক্কা খেয়ে আবার ধরো এদিকে চলে যাচ্ছে। এখানে ধরো আর একটা 4-এর সঙ্গে ধাক্কা খেলো, তারপরে এখানে এইদিকে যাচ্ছে, যেতে গিয়ে দেখে সঙ্গে সঙ্গে আরেকটা অণু 5-এর সঙ্গে সে আরেকটা ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার এদিকে চলে আসছে। বুঝছো তো? এখন এই যে 1 থেকে 2, এই 1 নম্বর কণাটি 2 নম্বর কণার সঙ্গে যে ধাক্কা খেয়েছে, এইখানকার দৈর্ঘ্য দেখো একটু যে দূরত্ব দিয়েছি 2 থেকে 3-এ, এই ধাক্কার মধ্যে দূরত্বটা তার চেয়ে বেশি, আবার একটু কম, এটা আবার আরও কম। তাহলে সবগুলো ধাক্কার আগে এই যে অতিক্রান্ত দূরত্ব, এই ফাঁকা যে দূরত্বটি, এটি হলো মুক্ত পথ, এটি হলো মুক্ত পথ। বুঝতে পারছো? তাহলে পরপর দুটি ধাক্কার মধ্যে যে ফাঁকা দূরত্ব, ধাক্কা ছাড়া যে দূরত্বটা অতিক্রম করে, তার নামে মুক্ত পথ। এখন এই মুক্ত পথটা সবসময় সমান হবে না। বুঝতে পারছো? এই মুক্ত পথ কখনো কম হবে, কখনো বেশি হবে। যেমন এই যে লাস্টের এটা ছোট দেখিয়েছি, এটা দেখো সবচেয়ে বড় দেখিয়েছি। এই মুক্ত পথগুলোকে যোগ করে টোটাল ধাক্কা সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়ে দিই, সংঘর্ষ সংখ্যা দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে পেয়ে যাব গড় মুক্ত পথ। আমি যদি বলি যে মোট 5টি সংঘর্ষ, তাহলে 5টি সংঘর্ষ, এই 5টি সংঘর্ষের মধ্যে সে দূরত্ব অতিক্রম করেছে ধরো 120 মিটার। 120 মিটার হওয়াটা খুবই কঠিন ব্যাপার, বড় একটা দূরত্ব। আমি যদি ধরে নিই যে 120 মিলিমিটার সে দূরত্ব অতিক্রম করেছে, কয়টার মধ্যে? 5টা সংঘর্ষের মধ্যে। তাহলে টোটালে তুমি যদি গড় মুক্ত পথের কথা বলো, সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। স্পেশালি ল্যামডার পরিমাণটা হবে যে টোটাল মুক্ত পথের পরিমাণ ডিভাইডেড বাই টোটাল ধাক্কার সংখ্যা বা সংঘর্ষের সংখ্যা। ওকে, এখন ভাগ দিলে কত হবে? 5-20-120, হ্যাঁ, 5-20-100, আর 20-রে আবার ভাগ দিব, তাহলে কত হবে? 24। কত হইল? 24। তাহলে 24 মিলিমিটার দূরত্ব ধরে নাও হয়তো গড় মুক্ত পথ। কণা ছুটবে না? কণা কি ঘুমিয়ে থাকবে? আচ্ছা, কণা মূলত তার ভিতরের এনার্জির কারণে ভাইব্রেট করবে। অতিরিক্ত এনার্জি হলে সে কী করবে? হ্যাঁ, বেশি ভাইব্রেট করতে গিয়ে এরকম রৈখিক গতি একসময় লাভ করে ফেলে। হ্যাঁ, তার ভিতরে ভাইব্রেশনও আছে, আবার দেখা হলো সরল রৈখিক গতিও আছে। এক একটি কণার এরকমও থাকতে পারে যে ও এরকম স্পিনিং নিচ্ছে, এরকম স্পিনিং নিতে নিতে দৌড়াচ্ছে। তাহলে তাকে কোনো একদিকে যখন এনার্জি পুশ করে দেওয়া হয়, ওই এনার্জির কারণে গতি লাভ করে কিনা? তুমি একটা লাটিম, তো এইখানে ধরো তুমি তো প্রথমত যদি বলো, আমরা এই অধ্যায়ের শুরুতেই এরকম কি অ্যাট্রাকশন টেন্ডেন্সি আর স্কেপিং টেন্ডেন্সি কি পড়েছি? হ্যাঁ, পড়িনি। তাহলে পরে এটা হচ্ছে কোনো কারণে আমার হচ্ছে শিটে বা বইতে লিখে রেখেছি যে দুটি যদি বলো তরল অণু অথবা কঠিন অণু, তাহলে এদের অন্যতম নেচার হলো যেটা পরস্পরকে কাছে টানে, দ্যাট ইজ কল্ড অ্যাট্রাকশন টেন্ডেন্সি। আর দুটি গ্যাস অণু, এদের যে নেচার সেটা হলো পরস্পর থেকে দূরে সরে যায়, এটার নাম আমি বলতে পারি স্কেপিং টেন্ডেন্সি। এখন স্কেপিং টেন্ডেন্সির বাংলা কী দিব? কোনো বাংলা খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি বাংলা দিয়েছি বিসরণ প্রবণতা, নাম দিয়েছি সরণের বিপরীত, মানে বিপরীত দিকে সরে যাওয়া, তাই নাম দিয়েছি বিসরণ প্রবণতা। তা আমি ওইটা আবার জিজ্ঞাসা করেছিলাম, আমি পোস্টও দিয়েছিলাম যে আমি স্কেপিং টেন্ডেন্সির বাংলা চাইলাম, তো ওরা লিখলো পালিয়ে যাওয়া প্রবণতা।
বুঝতে পারছো? তাহলে মনে রাখবা যে কঠিনের অণুগুলো একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, এদের মধ্যে অ্যাট্রাকশান টেন্ডেন্সিটা বেশি কার তুলনায়? স্কেপিং টেন্ডেন্সির তুলনায়। নেচার ওকে এটা দিয়েছে। তরলের মধ্যে অ্যাট্রাকশান টেন্ডেন্সি আর স্কেপিং টেন্ডেন্সি সমান সমান, তখন খুব কাছেও আসে না, আবার খুব দূরেও যায় না। আর এই গ্যাসের ক্ষেত্রে স্কেপিং টেন্ডেন্সি গ্রেটার দ্যান অ্যাট্রাকশান টেন্ডেন্সি। এখন তুমি বলতে পারো যে কেন ও ছুটবে? অ্যাকচুয়ালি যদি কোনোভাবে সে শক্তি লাভ করে তাহলে কোথাও না কোথাও থেকে তো বল লাভ করেছে। এখন গ্যাস হয়েছে ও কখন? যখন ওর একটা টেম্পারেচারের লেভেল অতিক্রম করেছে তখন ও হয়েছে গ্যাস। এখন হাইড্রোজেন ও তো বাই নেচার গ্যাস, নাকি বলো? অক্সিজেন এই যে স্বাভাবিক যে রুম টেম্পারেচার, এখানে তো ও বাই নেচার গ্যাস হিসেবে জন্ম নিয়েছে, বুঝেছো? এখন আমি কীভাবে বলবো যে কেন ও গ্যাস হিসেবে জন্ম নিল? এটা কি আমি বলতে পারবো? বলো না, তুমি আমাকে বোঝাও যে ও তরল হলে কি সমস্যা ছিল। তাহলে কিছু জিনিস আমাকে মেনে নিতে হবে যে ও এই স্বাভাবিক টেম্পারেচারে, তুমি কি মনে করছো যে এই যে কিছু কিছু গ্যাসীয় পদার্থ আছে বা কিছু সলিড পদার্থ আছে, তার তুলনায় কি পারদের ভর বেশি নাই? হ্যাঁ, তো পারদ কেন সলিড হলো না? হ্যাঁ, তাহলে এটা ওকে ওইভাবে জন্ম দেয়া হয়েছে। ওর ভর বেশি, অণুগুলোর ভর বেশি হওয়ার পরেও তাকে কী হিসেবে দিয়েছে? তরল হিসেবে। কারণ আমি তো বলতে পারি না যে হাইড্রোজেন, হিলিয়াম এরা না হয় হালকা, তাই না হয় গ্যাস হলো। এখন আরও বলো যে বড় মৌলগুলোর মধ্যেও গ্যাস আছে কি না? তাহলে জেনন ওটা কি? হ্যাঁ, জেননের ব্যাপারে কি জানো? জেনন কি? নিষ্ক্রিয় গ্যাস। তো ও অত বড় মৌল হওয়ার পরেও গ্যাস হয়েছে। তার চেয়ে ছোট মৌল আবার কঠিন আছে না? তাহলে দেখো এই যে বেরিলিয়াম, তারপরে ধরো যে অ্যালুমিনিয়াম, এরাও তো আবার সলিড। তাহলে মৌল ছোট বড় দিয়ে আবার গ্যাস অথবা কঠিন এগুলো আমি বলতে পারবো না। তাহলে বাই ডিফল্ট, বাই নেচার কেউ গ্যাস হয়েছে, কেউ হয়েছে কঠিন, কেউ হয়েছে তরল। হ্যাঁ, এখন ও যে কি পরিমাণ এনার্জি হোল্ড করে আমি এটা জানি না, তবে এটা বুঝবো যে তাহলে গ্যাস অণুগুলো পরস্পরের কাছ থেকে কোথায় যাবে? দূরে সরে যাবে। এই দূরে সরে যাবে, এই যে দেখো র্যান্ডমলি গ্যাস অণুগুলো যে ছোটাছুটি করে, এই ছোটাছুটির সময়ে একটি গ্যাস অণু আরেকটির মধ্যে যে ধাক্কা খাবে, আমি যদি বলি যে এইখানকার এই দুটো ধাক্কার মধ্যে দূরত্ব L1, এই দুটো ধাক্কার মধ্যে দূরত্ব L2, এটার মধ্যে দূরত্বটা হলো L3, আর এইখানে ধাক্কার দূরত্বটা হলো L4, তাহলে অবশ্যই এই গড় মুক্ত পথ ল্যামডা সমান হবে L1 প্লাস L2 প্লাস L3, বুঝতে পারছো? প্লাস L4 ভাগ কত হবে? 4। চারটা সংঘর্ষের টোটাল যে দূরত্ব, এই গড় মুক্ত পথ এটাই। তাকে কি দিয়ে ভাগ দিয়ে দিলাম? সংঘর্ষ সংখ্যা। কোনো অসুবিধা? এইটা একটা সুন্দর সিলিন্ডার আকৃতির একটি পথ কল্পনা করে সেই জায়গাতে থিওরি প্রতিপাদন করা হয়েছে যে গড় মুক্ত পথের রাশিমালা কত হতে পারে। তো এই কাজটা মূলত ওই থিওরিটার ভিত্তিতে ল্যামডার মান পাওয়া যায় ক্লসিয়াসের সমীকরণ থেকে 1/πσ²n, 1/πσ²n। ম্যাক্সওয়েল ঠিক ওই একই জিনিসকে উনি ওনার মতো করে কিছু কারেকশান কাজ করে লিখেছেন 1/√2πσ²n। বোল্টজম্যান এটা আবার লিখেছেন 3/4 × 1/πσ²n। আমি এই তিনটা সূত্র দিয়ে রাখলাম, ভবিষ্যতে তোমার কাজে লাগতে পারে, বাট ম্যাক্সিমাম ইউজ হবে যেটা, সেটা হলো ম্যাক্সওয়েলেরটা। গাণিতিক প্রবলেম সলভ করবে তুমি কোনটা দিয়ে? ম্যাক্সওয়েলেরটা। ঠিক আছে, নামটা মনে থাকবে, ম্যাক্সওয়েলেরটা দিয়ে গাণিতিক প্রবলেম সলভ করবা। ওকে, হ্যাঁ। আর স্পেশালি যদি কখনো বলে দেয় যে উমুকের তত্ত্ব অনুযায়ী করো, তখন তো তোমার সেটা করতে হবে। বাট
এইচএসসি লেভেলে এটা হয়তো বলবে না, হ্যাঁ, এইচএসসি লেভেলে সবগুলো তোমাকে এভাবে কষ্ট দিবে না, এটা একটা হায়ার লেভেলের জন্য মূলত টপিকটা অল্প আকারে দেওয়া আছে। এই জায়গা থেকে তোমার একটু বলার আছে যে এই যে 1/π সিগমা স্কোয়ার এন, 1/π সিগমা স্কোয়ার এন কিন্তু 3 জায়গাতে রয়েছে, ঠিক আছে। এইখানে তাহলে দেখো ক্লসিয়াসের এইখানে তার আগে ধরে নিলাম আমি 1 আছে, বাট তার আগে এখানে কত আছে 1/√2 এর একটা অ্যামাউন্ট আছে, পরিমাণ তো আছে, কত হবে 0.707, 1/√2 করো, তাড়াতাড়ি করো, ভাগ করো। তাহলে পারে আমার এইটার আগে যেহেতু 1 আছে, এইটা দেখো যে 1/π সিগমা স্কোয়ার এন এর আগে তাহলে কত আছে 0.707, তাহলে এটা 1 হইলে এটা কিন্তু 1 না, 1-এর চেয়ে ছোট, তাহলে এটা যদি 100 হয় আমি আরও তাহলে এটা 100 গুণ করে দিলাম, এটাও 100 গুণ করলে কত হবে 70.7। তাহলে এই মানের তুলনায় এই মান খুব যে কম সেরকম না, কত পার্সেন্ট 70.7% ওই মানটা, দ্যাট মিনস 30% ছোট। ওকে, এটার ব্যাপারে দেখো 3/4 কত হয় তোমাদের দিকে 0.75, কিছু বুঝলে তো। এবার কিন্তু খুব বেশি পার্থক্য না, উনি যে অ্যাজামশানগুলো নিয়েছিলেন সেই অ্যাজামশান অনুযায়ী যখন 1 পেয়েছেন, ক্লসিয়াসের এই অ্যাজামশানের তুলনায় ম্যাক্সওয়েল কিছু কারেকশান ধরে, বোল্টজম্যান কিছু কারেকশান ধরে, এনারা আবার পরিমাণটা এরকম দিয়েছেন যে না এটা 1-এর পরিমাণ হবে না, এটা কত হবে 0.707, আর ইনি কত দিয়েছেন 0.75। মনে থাকবে এই বিষয়টার তুলনামূলক স্টাডি করার জন্য একসঙ্গে লিখে রেখেছি। ওকে, হ্যাঁ, তোমার এইটা কমপ্লিট। এটার মধ্যে কোনটা মনে রাখতে বললাম ম্যাক্সওয়েলেরটি, হ্যাঁ, আচ্ছা। এবার আরেকটা জিনিস দেখো, এগুলো জানার পরেও হয়তো দেখবা যে অ্যাডমিশনে গিয়ে গাণিতিক প্রবলেম এই কয়টা সমীকরণ থেকে দেয়নি, দিয়ে ফেলেছে ঘনত্বের সাপেক্ষে। ঘনত্বের সাপেক্ষে হবে m/√2 সিগমা, m/√2 রো পাই সিগমা স্কোয়ার, বুঝতে পারছো? ঠিক আছে, কিভাবে হইলো আমরা তাহলে এটা একটু জানবো। এখানকার এগুলোকে তাহলে কি নামে ডাকা হয় সেটা একটু জানি। পায়ের ব্যাপারে পরিচয় দেওয়ার কিছু নাই। সিগমা হচ্ছে অনুর ব্যাস, লিখো অনুর ব্যাস, সব অনুর ব্যাস সমান হবে, হ্যাঁ তুমি জানো। তাহলে একটা গ্যাসের অনুগুলো আইডেন্টিক্যাল, দ্যাট মিনস সদৃশ, একই রকম, বাট ডিফারেন্ট গ্যাসের জন্য অনুগুলো ভিন্ন হইতে পারে। ওকে, হ্যাঁ যাবা, আচ্ছা যাও। ওই তুমি অফিসে যাও, অফিসে এরা এসছে কে তুমি তো মনে হয় তোমার ব্যাচে কলম পাওনি। এ নাহিন, পরে কথা বলো। হ্যাঁ দেখো এটা অনুর ব্যাস, আর এন হলো একক আয়তনে অনুর সংখ্যা, একক আয়তনে অনুর সংখ্যা। বুঝেছ? আর কোনো কিছু তো নাই এখানে। আর ল্যামডা হলো গড় মুক্ত পথ। ঠিক আছে, মুখস্থ করে নাও, এরপরে জিজ্ঞেস করব আমি। গড় মুক্ত পথ ল্যামডা সমান, বলো
ম্যাক্সওয়েলের মতে বর্ণ বলো, তাড়াতাড়ি বলো। 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। ঠিক আছে, কার মতে এটা? ম্যাক্সওয়েল। তাহলে এটা যদি ম্যাক্সওয়েলের মত হয়, ক্লসিয়াসের মতে, এই যে তাকাও তাকাও আমার দিকে, হ্যাঁ বলো, তুমি বলো। 1/পাই সিগমা স্কোয়ার এন, কার মতে এটা? ক্লসিয়াস। আর একজনের মতামত বাকি রয়েছে, কে? বোলজম্যান। তাহলে সেই ভদ্রলোক বোলজম্যানের তত্ত্বমতে ল্যামডা ইজ ইকুয়াল টু 3/4 পাই সিগমা স্কোয়ার এন। দিস ইজ বাই বোলজম্যান। ওকে, এ তিনটি পেয়েছো। এর মধ্যে তুমি এটাও জানো, সিগমা হলো অণুর ব্যাস, ব্যাস ডায়ামিটার অফ মলিকুল, আর এন হলো, হ্যাঁ, নাম্বার অফ molecules per unit volume, পার ইউনিট ভলিউমে সংখ্যা। আর ল্যামডা তো গড় মুক্ত পথ, এর ইংরেজি হলো মেন ফ্রি পাথ, মেন ফ্রি পাথ। ঠিক আছে, ফ্রি পাথ মানে মুক্ত পথ, আর তাদের আবার গড় মেন ফ্রি পাথ। হয়ে গেল? ঠিক আছে, এখন আমার তাহলে ওই গাণিতিক প্রবলেমগুলো সলভ করার সময় এসছে। এটা সলভ করো। অণুর ব্যাসার্ধ দেয়া রয়েছে আর প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা দেয়া রয়েছে। তা আমার সূত্র তো জানা ছিল, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কোয়ার আর কত? এন, আর তো কিছু না। এখন পায়ের মান, √2 এর মান আমার জানা, সিগমার মান, সিগমা হলো অণুর ব্যাস, তাহলে সেই ব্যাসের পরিমাণ এটা দ্বিগুণ হয়ে কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে 7.2 × 10⁶ -10 একক, কিন্তু মিটারই আছে তাই তো, তার স্কোয়ার করে বসাবা। আর এন হচ্ছে এখানে দিয়েছে প্রতি ঘন সেন্টিমিটারে, তাহলে যদি প্রতি ঘন মিটারে নাও, হ্যাঁ প্রতি ঘন মিটারে নাও তাহলেও হবে, কিন্তু আমি যদি প্রতি ঘন সেন্টিমিটারেই যদি এনকে ধরে রাখি, তাহলে এই মিটারের সঙ্গে মিলছে না, তাই তো। পার ইউনিট ভলিউমে নিতে হবে আমাকে। এখন এককটা তুমি পার মিটার কিউব করে নেবা কি না? যদি পার মিটার কিউব করো তাহলে কতটুকু চেঞ্জ হবে? এটা প্রতি সেন্টিমিটার কিউবে এতটুকু, তাহলে পরে মিটার কিউবে আরও বেশি হবে। কত হবে? কত গুণ বেশি হবে? তাহলে 100, আমি মিটারের জন্য 100 গুণ দিব, তার উপর আবার কিউব দিব। এ আল্লাহ, সেন্টিমিটার 3 দিকে তো 3 দৈর্ঘ্য বরাবরই তো মিটার হবে, তাহলে 3 দৈর্ঘ্য বরাবরই কত গুণ হবে? 100 গুণ হবে। আমি অত বুঝি না তো, আমি এখন যেটা চাই যে 2.79 × 10⁻19 আছে, তাই তো। এটা কিন্তু পার সেন্টিমিটার কিউবে আছে না? তুমি যদি পার মিটার কিউবে নিয়ে যাও তাহলে কীরকম হবে? আরও বেশি হবে কি না? কেন? তাহলে তো কম হয়ে গেল। আরে সেন্টিমিটারে যদি এত থাকে, 1 সেন্টিমিটার কিউবে, 1 মিটার কিউবে আরও বেশি থাকবে। হ্যাঁ, লাও হালুয়া 10⁻6 হবে কেন? মনে হচ্ছে বলে ফিজিক্সে কিছু নাই। একক পরিবর্তন করো, ওটা আলাদা কথা। প্রতি সেন্টিমিটার কিউবে যদি এতটি অণু থাকে, প্রতি মিটার কিউব তো আরও বড় আয়তন, ওইখানে আরও বেশি থাকবে। বুঝতে পারছো? 1 সেন্টিমিটার কেন? এখানে তো কোনোই নাই। বুঝতে পারছো নাকি ভুল আছে?
এখন তুমি যদি মনে করো যে না আমি এভাবে করবো না, আমি এভাবে করবো স্যার, তাহলে করতে পারো। ফিজিক্স বিজ্ঞান সব কিছু মাইনাস করে তোমার মনকে তুমি গুরুত্ব দিতে পারো, পারো না? দু একবার দিলা। ব্যাসার্ধকে সেন্টিমিটার করতে চাই, করে ফেলো, কোনো অসুবিধা নাই। গড় মুক্ত পথ যেটা পাবা সেটাও কিসে পাবা? সেন্টিমিটারে পাবা। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, তাহলে ওরা সেন্টিমিটারে করুক আর আমি মিটারে করে ফেলি, দিয়ে মিললে হয়ে গেল। হ্যাঁ জি, তাহলে এটা হবে 2.79 ইন্টু 10⁻19। তার সঙ্গে আমি যদি বলি যে পার মিটার কিউবে, তাহলে যদি যাই, ভালো করে বুঝবা, 1 সেন্টিমিটার যদি এরকম হয় যে পার সেন্টিমিটার কিউব, প্রতি সেন্টিমিটার কিউবে একটা আছে, তাহলে মিটার কিউবে যদি যাও তাহলে কতটুকু বেশি হবে? 100 গুণ, শুধু 100 গুণ, 100 পাওয়ার 2 পাওয়ার 3, তাহলে আমি এখানে 10 পাওয়ার কত করে দেব? 6। ওকে, এতটুকু গুণ হবে, দেন পার মিটার কিউব হবে। তাহলে সেই রেজাল্টটা হবে 2.79 ইন্টু 10⁻25 পার মিটার কিউব। দেখো কত আসলো? এ মান বসিয়েছ? 1/√2 3.1416, সিগমার মান বসাইয়া দেব 7.2 ইন্টু 10⁻−10, তার উপর একটি স্কোয়ার রয়েছে, তার সঙ্গে গুণ আকারে আরও একটি সংখ্যা যাবে 2.79 ইন্টু 10⁻25। আন্ডারস্ট্যান্ড? রেজাল্ট কত এসছে বলো তো রায়ান, কি বললা? 556 ইন্টু 10⁻−8 মিটার। দিস ইজ আনসার। ওদের সঙ্গে মিলেছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, এই যে এইটার ব্যাপারে দেখো, পরে যে গাণিতিক প্রবলেমটি দেয়া রয়েছে এটার কোনো সমাধান করা নাই, শুধুই গাণিতিক প্রবলেম দেয়া আছে বইয়ের শেষে, অধ্যায়ের শেষে। অধ্যায়ের শেষের এই গাণিতিক প্রবলেমটিতে যা লিখেছে দেখো, কোনো একটি গ্যাসের অণুগুলোর গড় মুক্ত পথ 2.6 ইন্টু 10⁻−8 মিটার এবং অণুর ব্যাস 2.2 ইন্টু 10⁻10 মিটার হলে প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা কত? কিসে চেয়েছে? প্রতি ঘন সেন্টিমিটারে চেয়েছে, প্রতি ঘন মিটারে চায়নি। ওকে, এই সময়ে দেখো রেজাল্ট একটা দিয়েছে, বাট গাণিতিক প্রবলেমটি সমাধান করা নাই। আমরা সমাধান করে দেখি যে ওদের সঙ্গে আমাদের মিলে কিনা। দেখো, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু এন। হেয়ার এন এর মান নির্ণয় করবো আমি, তাই তো? যদি এন এর মান নির্ণয় করি তাহলে এন সমান যেটি হবে 1/√2 পাই সিগমা স্কোয়ার আর ল্যামডা। ভালো করে দেখবা, √2 পাই এদের নিয়ে গল্প নাই, আছে সিগমার স্কোয়ার, তাহলে সিগমার মানটি কত দেয়া আছে? ব্যাস ব্যাস দেয়া আছে সরাসরি, এই যে 2.2 ইন্টু 10⁻10 মিটার। ওকে, এবার বলো ল্যামডার মান। ল্যামডার মান দেয়া আছে, গড় মুক্ত পথ কত? 2.6 ইন্টু 10⁻8 মিটার। সবগুলো একক কিসে আছে? মিটারে। দেন আমরা যদি বলি, এবার মানগুলো বসাও বসাও, যদি বলি তাহলে পরে নিচের দিকে কিন্তু একটা মিটার স্কোয়ার আর একটা মিটার গুণ করলে কি হবে? মিটার কিউব। সেটা টোটাল রেজাল্ট বের করার পরে উপরে চলে গিয়ে কি হবে? তাহলে একক হয়ে যাবে পার মিটার, একক হবে পার মিটার কিউব। কিসের একক? এন এর একক, পার মিটার কিউব। কোথায় লিখছি পার মিটার কিউব? দেখছো, মাথা টাথা গিয়েছে। তাহলে একক হবে পার মিটার কিউব। সেই একককে প্রতি সেন্টিমিটার কিউবে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। বসাও মানগুলো।
কত পাইলা 1/√2 3.1416 ব্যাসের মান দাও 2.2 × 10⁻−10 তার উপর একটি স্কোয়ার দাও এই স্কোয়ার দিলে তারপর ল্যামডার মান বসাও। এটা তো আলাদা কোনো কাজ না, তাই না? কোনো জটিলতাও নাই। কত পেলে 1.788 মাইনাস না প্লাস প্লাস 26 পার মিটার কিউব। ওকে, মিটার কিউবে এত হলে সেন্টিমিটার কিউবে কত হবে 10⁻⁻6 গুণ হয়ে যাবে। আগের বারে গুণ করেছিল 10⁻+6, এবার গুণ হবে 10⁻⁻6। ওকে, দ্যাট মিনস 10⁻6 দিয়ে ভাগ করব, তাহলে দাঁড়াবে এটি 1.788 × 10⁻20 কি লিখলাম রে পার সেন্টিমিটার কিউব। ওদের একক কি দিয়েছে, সংখ্যা কি দিয়েছে? হ্যাঁ 2.53 দিয়েছে নাকি? কেন? তাহলে আমরা এখানে √2 দিয়ে ভাগ করব না, √2 ছাড়া করো, √2 ছাড়া করো। ক্লসিয়াসের যদি মতে বলি তাহলে n সমান হবে 1/π² ল্যামডা। এটা নিয়ে, এটা তো সিম্পল একটা কথা, ওদের সঙ্গে মিলে নিয়ে আমরা ভাবতে চাচ্ছি যে হয়তো এটা দিয়ে করেছে নাকি বলো? হ্যাঁ, তাহলে এটা দিয়ে করেছে ও, এমনি এটা তো তুমি আমারে বলতে পারো না যে। তাহলে ওরা কী দিয়ে করছে? ক্লসিয়াস দিয়ে। অ্যাকচুয়ালি তোমাদের বইতে প্রতিপাদন আছে কার? ক্লসিয়াসের, না ক্লসিয়াসের। আর ম্যাক্সওয়েলের এবং বোলজম্যানের এটা তার নিচে লিখে দিয়েছে যে তাদের মতে এটা করতে পারবা। তুমি যখন রিটেনে যদি অঙ্কটা করো যে কোনো সূত্র দিয়ে করতে পারবা, এমসিকিউতে যদি করো তাহলে উনি যেটা দিয়ে অ্যান্সারটা দিয়েছেন সেটা দিয়ে পারবা।